लोग तो गुजरात छोड़कर पीएम बनने के लिए बनारस आते हैं, आप बाय नाइट चले गए, तो क्या अमेठी या रायबरेली से आप लड़ेंगे? ये बीजेपी वाला क्वेश्चन है, ये पत्रकार का सवाल। पहले ही ओपनिंग बॉल बीजेपी क्वेश्चन। वेरी गुड, शाबाश। देखिए, अमेठी की बात कांग्रेस का डिसीजन है, जो भी मुझे ऑर्डर मिलेगा मैं वो करूंगा। सीईसी मीटिंग, हमारी पार्टी में सीईसी मीटिंग्स में ये डिसीजन लिए जाते हैं। बट पहला बीजेपी का क्वेश्चन, गुड क्वेश्चन, थैंक यू। नमस्कार, पीपल वॉइस न्यूज़ে আপনাদের সবাইকে স্বাগত। রাহুল গান্ধীকে গুচ্ছা কিউ आता है? রাহুল গান্ধীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে গাজিয়াবাদে যে আপনি কি আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে সেই যে প্রশ্ন করছেন প্রশ্নকর্তাকে, সাংবাদিককে বলে দিলেন এটা বিজেপির প্রশ্ন। মানে কি? এটা খুব লেজিটিমেট প্রশ্ন যে রাহুল গান্ধী 2004, 2009, 2014 সালে আমেথি থেকে জয়লাভ করেছিলেন, তাকে জিজ্ঞেস করা যে তিনি কি আবার লড়বেন, সেটার মধ্যে এই প্রশ্নটার মধ্যে বিজেপি কেন্দ্রিক প্রশ্ন কি করে এলো? সত্যি এটার আমার কাছে অন্তত এর কোনো সঠিক কারণ নেই কেন উনি বিজেপি কেন্দ্রিক প্রশ্ন করলেন। 2019 সালে উনি স্মৃতি ইরানির কাছে এখানে হেরে যান। স্মৃতি ইরানি 49%-এর উপর ভোট পেয়েছিলেন, রাহুল গান্ধী 43%-এর মতো ভোট পেয়েছিলেন। আমেথি বরাবরই গান্ধী পরিবারের গড় বলা যেতে পারে। 1980 সালে এখানে সঞ্জয় গান্ধী জিতেছিলেন, এখান থেকে রাজীব গান্ধী জিতেছেন, এখান থেকে সোনিয়া গান্ধী জিতেছেন, এবং 2004 সাল থেকে এই কেন্দ্রে পরপর 3 বার জিতেছেন রাহুল গান্ধী। তাহলে আজকে রাহুলকে কেন এই প্রশ্ন করা হলে উনি বলছেন এটা বিজেপির বিজেপির তোলা প্রশ্ন? তাহলে কি ভয় পাচ্ছে রাহুল গান্ধী যে এখন ঘোষণা করতে? আমেথি এবং রায়বেরেলি যেটা গান্ধী পরিবারের গড় ছিল, কোনো জায়গা থেকেই কিন্তু কংগ্রেস তাদের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি। রায়বেরেলি থেকে প্রিয়াঙ্কা গান্ধী হবেন কি না সেটাও এখনও যেমন জানানো যায়নি, তেমনি রাহুল গান্ধী আমেথি থেকে হবেন কি না সেটাও এখনও পর্যন্ত জানা নেই। রাহুলকে যখন প্রশ্ন করা হলো, রাহুল বললেন যে এটা ওয়ার্কিং কমিটি উনি সিদ্ধান্ত নেবেন, কংগ্রেস হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন, এই বিষয়ে ওনার কিছু বলার নেই। কিন্তু ইন্টারেস্টিংলি কিছুদিন আগে কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, মল্লিকার্জুন খাড়গে কিন্তু তখন বলেছিলেন আমেথিতে দাঁড়াবেন কিনা সেটা রাহুল গান্ধী সিদ্ধান্ত নেবেন। যেমন রাহুল দেখানোর চেষ্টা করছেন উনি পার্টির যত এক লয়ালিস্ট, ওনার নিজস্ব কোনো বিষয় নেই, পার্টি যা বলবে উনি সেটা অক্ষরে অক্ষরে মেনে নেবেন। কিন্তু আমরা জানি বা বকলমে খাড়গে বা কেউ গান্ধী পরিবার বা রাহুল গান্ধীর সঙ্গে কথা না বলে, অনুমতি না নিয়ে অ্যাটল কি কোনো গাছের পাতা নড়ে কংগ্রেসে কোনো একটা জায়গায়, সেটা রাহুল গান্ধীর সঙ্গে কথা না বলে? তো রাহুলকে যদি উত্তরপ্রদেশে ভালো ফল করতে হয় কংগ্রেসকে, আমরা যেটা দেখেছি যে সিট শেয়ারিংয়ে সমাজবাদী পার্টি 17টা আসন কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে। কথায় আমরা জানি যে কোনো দিল্লির পর সেটা লখনৌ হয়ে যায়, এটা কথাতেই আছে। অর্থাৎ বিজেপিকে যদি চ্যালেঞ্জ ছুড়ে যেতে হয় তাহলে হিন্দি হার্টল্যান্ডে বিজেপিকে চ্যালেঞ্জ ছুটতে হবে কংগ্রেসকে। হিন্দি হার্টল্যান্ডের আমরা যদি দেখি যে 90% সিটে সরাসরি যেখানে ফাইট হয়েছে সেখানে কিন্তু কংগ্রেসের ফলাফল খুব খারাপ, সেখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইতে তারা পরাজিত হয়েছে। তো সরাসরি লড়াইতে যেখানে পরাজিত হয়েছে তাহলে কংগ্রেসের রিভাইভ কীভাবে হবে? সেখানে কংগ্রেসকে সরাসরি লড়তে হবে, এবং সেখানে রাহুল গান্ধীকে বা প্রিয়াঙ্কা গান্ধীকে দুজনকে যদি তারা উত্তরপ্রদেশ থেকে সরাসরি ভোটে লড়ে, সেখানে দাঁড়িয়ে বা বিজেপির বিরুদ্ধে যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তাহলে তো তাদের যারা কর্মী আছেন প্লাস ইন্ডিয়া জোটের যারা কর্মী আছেন তারা পর্যন্ত উজ্জীবিত হবেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম রাহুল গান্ধী গিয়ে দাঁড়ালেন সরাসরি ওয়ানাড থেকে, যেটা গতবারে উনি যেখান থেকে লোকসভায় জিতেছিলেন। তো ওয়ানাডে তো তার লড়াই বামপন্থীদের সঙ্গে, সিপিআইয়ের ক্যান্ডিডেটের সঙ্গে। তাহলে কি মেসেজিং যাচ্ছে? মেসেজটা কি, বার্তাটা কি? একদিকে আমি বলবো যে নরেন্দ্র মোদী দেশকে বিক্রি করে দিচ্ছেন, গণতন্ত্র শেষ হয়ে যাবে, এবার জিতলে আর ভোট হবে না, তারপরে নানা রকম মোদীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তারপর আপনার যদি আসছে বন্ডের অভিযোগ, নানা রকম অভিযোগ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, চীনে জমি নিয়ে চলে গেল তার অভিযোগ। কিন্তু
যখন লড়বো তখন গিয়ে দাঁড়াবো হচ্ছে বামপন্থী ক্যান্ডিডেটদের বিরুদ্ধে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ওখানে যে সিপিআই এর যিনি ক্যান্ডিডেট অ্যানি রাজা, বৃন্দা কারাত, তারা পর্যন্ত প্রশ্ন তুলেছেন, তারা পর্যন্ত বলেছেন যে রাহুল গান্ধীর মেসেজ কী যাচ্ছে, রাহুল গান্ধী কার বিরুদ্ধে লড়তে চাইছেন। সেখানে পিনারাই বিজয়নও পর্যন্ত সিপিএমের পলিট ব্যুরো মেম্বার এবং কেরালার মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত এই প্রশ্ন তুলেছেন। তো রাহুল গান্ধী কেন বারবার করে আমেথি থেকে দাঁড়াতে চাইছেন না? এমনি কংগ্রেস সূত্রে যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু 26 তারিখ আমেথির জন্য মনোনয়নপত্র পেশ শুরু হবে, তো সে তার আগে ঘোষণা করার একটাই কারণ ঘোষণা করতে চাইছে না, সেটা হচ্ছে ওয়ানাডের ভোটের পর হয়তো রাহুল গান্ধী ওখানে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। কারণ যদি প্রথম দফায় একই সঙ্গে দুটো জায়গায় ঘোষণা করা হতো তাহলে ওয়ানাডের যারা আর কি ভোটার আছে তারা হয়তো কিছুটা কনফিউজড হয়ে যেত বা বিজেপিকে হয়তো প্রচার করার সুযোগ দিত। আমার সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বিজেপিকে প্রচার করার সুযোগ দিচ্ছে না। কিন্তু পরবর্তীকালে ওয়ানাডের পরও যদি রাহুল গান্ধী দুটো কনস্টিটিউয়েন্সি থেকে লড়ে তাহলেও কিন্তু রাহুলকে সেই প্রশ্নের সম্মুখীন হতেই হবে। এবং উত্তরপ্রদেশে যদি ভালো ফল কংগ্রেস না করতে পারে বা ইন্ডিয়া জোট না করতে পারে, সেক্ষেত্রে তাদের আবার 2024 সালের ভোটে জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। রাহুল গান্ধী শুধুমাত্র আর কি এই মিডিয়াকে আক্রমণ এর আগে বারবার করেছেন, এবার উনি প্রথমবার নয়। উনি সবসময় প্রশ্ন করলেই যেটা বলছেন, প্রশ্ন হলেই সেটা বলা হচ্ছে যে গদি মিডিয়া উনি প্রশ্ন ফেস করতে চাইছেন না। আমরা দেখছি এমনকি জয়পুরে কিছুদিন আগে রাহুল গান্ধী যখন গেছিলেন তখন একটা লোকাল মিডিয়া তাকে প্রশ্ন করাতে তিনি বলেছিলেন, আমাকে এইসব প্রশ্ন ওখানে যে বলা হয়েছিল সেটা অশোক গেহলট আর শচীন পাইলটের মধ্যে যে গোলমাল হচ্ছে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রাহুল গান্ধী উত্তরে তাকে বলেছিলেন, আমাকে চীন নিয়ে কেন প্রশ্ন করছেন না, আমাকে কৃষক নিয়ে কেন প্রশ্ন করছেন না, এইসব প্রশ্ন কেন করা হচ্ছে, এগুলো গদি মিডিয়ার প্রশ্ন। একইভাবে আমরা আজকে যেটা দেখলাম ইন্ডিয়া টুডের সঙ্গে একটা ইন্টারভিউতে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে যখন প্রশ্ন করা হচ্ছে আর কি ক্যান্ডিডেট হওয়া নিয়ে, তিনিও কিন্তু একই কথা বলছেন যে নারীদের নিয়ে কেন প্রশ্ন করছেন না, দেশ কিভাবে চলছে সেভাবে নিয়ে কেন প্রশ্ন করছেন না, কৃষকরা কী করবে সেই নিয়ে প্রশ্ন করছেন না। অর্থাৎ সাংবাদিকরা কি প্রশ্ন করবে সেটাও সেট করে দেবে কংগ্রেসের নেতৃবৃন্দ। তারা এখনও কি সেই মাইন্ডসেট থেকে বেরোতে পারেনি। কারণ আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে কংগ্রেস 14 জন অ্যাঙ্কারকে বয়কট করবে বলে কথা দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেটা নিজেরাই টেকাতে পারেনি। কমলনাথ যে বয়কট যাদের করা হয়েছিল অ্যাঙ্কারদের কংগ্রেসের, কমলনাথ যখন বিধানসভার ভোট মধ্যপ্রদেশে, তখনই সেই অ্যাঙ্কারকে নিয়ে তিনি ইন্টারভিউ দেন, তাকে নিয়ে প্লেনে সফর করেন, ফলে সেটা ভেস্তে গেছে, সেটা অন্য ইস্যু। কিন্তু যদি না রাহুল গান্ধী ফার্মলি বলতে পারেন তিনি আমেথি থেকে লড়বেন, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, তিনি বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়বেন, তাহলে তো তাকে আমেথি থেকে দাঁড়াতে হবে। ইত্যবসরে যেটা হয়েছে যে রবার্ট ভদ্রা সে নিজেকে ক্যান্ডিডেট বলে আমেথির মানুষ তাকে চাইছে বলে সেও ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জানি না রবার্ট ভদ্রাকে দিলে আবার পরিবারবাদী রাজনীতি, যেটা গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার, সেটা আরও চতুর্গুণ হয়ে ফিরে আসবে। যে ওখানে দাঁড়িয়ে কেন আবার রবার্ট ভাদ্রা, একেই 3 জন মিলে, সোনিয়া গান্ধী এবার রাজ্যসভা থেকে দাঁড়িয়েছেন, রাহুল, প্রিয়াঙ্কা, এরপরে রবার্ট ভাদ্রা, সবাই মিলে। আমার মনে হয় না রবার্ট ভাদ্রাকে এই সময় তিরিক দেবে। তাছাড়া তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সারফেসে আছে। কিন্তু রাহুল গান্ধী কা গুসা কিউ আতা হয়, যে লেজিটিমেট প্রশ্ন হলে এর উত্তর কিন্তু রাহুলকেই দিতে হবে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিরুদ্ধে কোনো জায়গায় গেলে কিন্তু এই প্রশ্ন বারবার করে উঠবেই। ফলে এই প্রশ্ন থেকে এটা খুব তিনি এড়িয়ে যেতে পারবেন না। আপনারা এই চ্যানেল দেখুন, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।